সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নাট্যকার রুমান রশিদ খানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সেন্স, পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন শীর্ষক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৭ মে পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন সাহার একক চিত্রকলা প্রদর্শনী দ্য আম্পায়ার অব ড্রিম। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৩০ মে পর্যন্ত। গুলশান এভিনিউর রেডিয়াস সেন্টারের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা এই সময় প্রদর্শনী চলবে ১ জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। রিহার্সাল তো ৭টায়, আপনি রিহার্সাল ৩টায়, আর দেখো অলমোস্ট ৩টা বাজে। চলো। আরে না, আমি তোকে বলছি রিহার্সাল ৭টায়। শোন, ফরদ ভাই আমাকে সকালেও ফোন করে বলেছে আমরা সামনে যে নাটকটা করছি না ওটা খুবই ক্রিটিক্যাল, আর ওটার জন্য আমাদের একটু বেশি রিহার্সাল করতে হবে। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে গল্প কথার নাটক। শহরে যখন রিকশায় গাড়িতে একসাথে ওঠো তখন কোনো দোষ নেই, আর পালকিতে একসাথে উঠলেই দোষ। আচ্ছা শোনো, আমি কিন্তু ফেরার সময় পালকিতে চলে যাবো। দারুণ থ্রিল। মনে হয় কি জানো, মনে হয় আমি যেন মোগল হেরেমের সম্রাজ্ঞী। রাজপ্রাসাদ থেকে পালকিতে চড়ে মিনা বাজার দেখতে যাচ্ছি লালকেল্লার বাইরের চত্বরে। শোনো, রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্যকার রুমান রশিদ খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, বিশেষ করে এনটিভিতে এসেছি, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এনটিভিতে আসতে যেহেতু ভালো লাগে, এনটিভিতে যখন নাটক প্রচারিত হয় তখন কেমন লাগে? আসলে নাট্যকারদের বোধহয় সবারই ইচ্ছা থাকে যে এনটিভিতে কবে নাটক প্রচারিত হবে, কারণ এনটিভির নাটক কিন্তু সবার কাছে খুব জনপ্রিয়, এবং এনটিভিতে যখন নাটক প্রচারিত হয় সেটির ফিডব্যাক কিন্তু ভালো পাওয়া যায়। তাছাড়া তো এই শুক্রবার কিছুই কি নেই বাকি, এরকম একটি নামে নাটক প্রচারিত হচ্ছে যেটা আপনি লিখেছেন। কেমন লাগছে বা কি ধরনের অনুভূতি কাজ করছে এই মুহূর্তে, যেহেতু শুক্রবারেই এটা আমরা দেখতে পাবো? জি, এনটিভিতে যেহেতু নাটকটি যাবে, আমি ফেসবুকে অলরেডি প্রচারণা শুরু করে দিয়েছি এনটিভির লোগো ব্যবহার করে। কারণ এনটিভিতে যখন নাটক যায়, যেটি আমি বলছিলাম যে দর্শকদের ফিডব্যাক ভালো পাওয়া যায়, এবং এই নাটকটি যখন লিখেছিলাম খুব যত্ন করে লেখা। আসলে সব নাটক তো একভাবে লেখা হয় না, এই নাটকটি লিখবার পর এক্সপেকটেশন বেশি ছিল, এবং এনটিভিতে যেহেতু প্রচার হচ্ছে ভালো লাগা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, কিছুই কি নেই বাকি, এরকম কেন নামকরণটি? নিশ্চয়ই গল্পটার সাথে কিছুটা হলেও মিল আছে। কি ধরনের গল্প নিয়ে তৈরি হয়েছে? আসলে সব লেখকই বোধহয় চান যে সত্য ঘটনা থেকে আহরণ করে
নাটক লিখতে। আমিও চেষ্টা করি যে আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাগুলোকে পর্দায় তুলে ধরবার জন্য। এই নাটকটির জন্য আমি ধন্যবাদ জানাবো আমার স্ত্রীকে, ফারজানা ইয়াসমিন মিতু। আসলে ওর জীবনের একটি ঘটনা নিয়েই আমি এই নাটকটি লিখেছি। নাটকটি কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার, যেমন আমি সংক্ষেপেই বলি যে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু অনেকগুলো সত্তা বাস করে। আমরা কখনো ভালো ভাবি, কখনো খারাপ ভাবি। আমরা সবাই কিন্তু ধূসর প্রকৃতির, কেউ সাদা কিংবা কালো নয়। তো এক একজনের এক একটা সত্তা নিয়ে, যেমন এখানে সাদি ইসলাম মৌ অভিনয় করেছেন এবং মৌ 4টি চরিত্র অভিনয় করেছেন এই ছবিতে। একজন মৌ 4টি চরিত্র, এবং আমাদের সবার ভিতরে কিন্তু এরকম অনেকগুলো সত্তা কাজ করে। সেই সত্তাগুলো অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকটি লেখা হয়েছে। তো মৌ ছাড়া আর কে কে এখানে অভিনয় করেছে, দেখতে পাবো আমরা কাদেরকে? এখানে মৌয়ের স্বামীর চরিত্র অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আর অন্যান্য অভিনয় শিল্পীরা তো আছেন। আচ্ছা, তো ডিরেকশনে কে আছেন? ডিরেকশনে কৌশিক শঙ্কর দাস, আমার অনেক প্রিয় একজন পরিচালক। তো এর আগে আপনার লেখা এবং কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় কোনো নাটক এসেছে কিনা, বা কাজ করার সৌভাগ্যটুকু হয়েছে? অবশ্যই, আমি যেটি বলছিলাম আমার প্রিয় পরিচালক, তিনি আমার এর আগে 6 থেকে 7টি নাটক ডিরেকশন দিয়েছেন, এবং কৌশিকদার সাথে আমার ফার্স্ট যে নাটকটি হয়েছিল একটি অন্যরকম প্রেমের গল্প, আমার 6ষ্ঠ নাটক ছিল সেটি, এবং সেটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। পরবর্তীতে কৌশিকদার সাথে আমার আরেকটি নাটক ফিরছে বিরতির পর, যেটি এনটিভিতে প্রচারিত হয়েছিল, এবং সেই নাটকটি দেখেই কিন্তু পরবর্তীতে আমাকে চলচ্চিত্রে একজন পরিচালক প্রস্তাব দিয়েছিলেন চলচ্চিত্র লিখবার, এবং এনটিভির এই নাটকটির জন্য। তো এজন্য আমি কৌশিকদা এবং এনটিভির কাছে কৃতজ্ঞ। বাহ। তো এই যাবত এখন পর্যন্ত মোট কতগুলি নাটক আপনার লেখা হয়েছে? আমার এ পর্যন্ত 80 থেকে 82টি নাটক লেখা হয়েছে, এর মধ্যে 70টির মতো প্রচার হয়েছে, বাকিগুলো তৈরি হয়েছে কিংবা তৈরি হচ্ছে এরকম। তো এগুলো সবই কি একক নাটক ছিল, না ধারাবাহিক নাটকও ছিল? আমি এখন পর্যন্ত ধারাবাহিক নাটক লিখবার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি, কারণ ধারাবাহিক নাটক লিখবার জন্য যে সময় দেওয়া প্রয়োজন, আমি কোনোভাবেই সময় বের করতে পারি না। আমার জন্য সিঙ্গেল নাটক কিংবা টেলিফিল্ম অনেক বেশি কমফোর্টেবল জোন। একটা নির্দিষ্ট গল্প নিয়ে খেলা করতে আমার ভালো লাগে। ধারাবাহিক নাটকে আসলে একটা লম্বা সময় নিয়ে কাজ করতে হয়, আমি এখন পর্যন্ত করতে পারিনি। আচ্ছা, নিশ্চয়ই পরিকল্পনা আছে? তা তো অবশ্যই আছে। আচ্ছা, এবার প্রথম নাটকের কথা আমি জানতে চাইবো। প্রথম যে নাটকটি অন এয়ার গেল, সেই সময়টা কি মনে হয়েছিল বা কেমন লেগেছিল? সেই নাটকটি কেমন ছিল? সে নাটকটির নাম ছিল SMS, এবং আসলে নাটক লিখবারও কোনো পরিকল্পনা ছিল না কখনো। ছোটবেলা থেকে লেখালেখি করতাম টুকটাক, কিন্তু নাটক যে লিখবো সেরকম কোনো ইচ্ছা ছিল না। আমাকে বিখ্যাত পরিচালক চয়নিকা চৌধুরী, তিনি আমাকে অনেকটা অনুরোধ করে নাটকটি লিখিয়েছিলেন। একই সাথে উৎসাহিত করেন? অবশ্যই উৎসাহিত করেন, এবং তিনি আমার প্রায় 15টির মতো নাটক পরিচালনা করেছেন, এবং ওই নাটকে মাহফুজ আহমেদ অভিনয় করেছিলেন, ইমন অভিনয় করেছিলেন, প্রভা অভিনয় করেছিলেন, এবং সেই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়েছে, এবং মোটামুটি যে কোনো বিশেষ উৎসব হলেই নাটকটি প্রচারিত হয়, এবং 2009 সালের ঘটনা সেটি। এবং যখন নাটকটি প্রচারিত হয়েছিল আসলে মনে হয়েছিল যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা সেটি। বাহ। তো এখন পর্যন্ত অনেক পরিচালক আপনার লেখার নাটক পরিচালনার কাজটি করেছেন, আপনার নিজের কখনো কি ইচ্ছা করে যে নিজেই পরিচালক হবেন? আমার কখনোই সেটি ইচ্ছা করেনি, কারণ যে যে কাজে ভালো কিংবা যে যে কাজ করতে চায় তার সেটিই করা উচিত, একজনকে কেন 10টি কাজ করতে হবে। তবে ইদানিং আমাকে অনেক প্রযোজক বেশ প্রেসার দিচ্ছে কিংবা অনুরোধ করছে যে আমার একটি হলেও জীবনে নাটক পরিচালনা করবার দরকার, এবং আমিও ভাবছি যে একটি নাটক করতে পারলে বোধহয় মন্দ হয় না। তবে সেটির জন্য আমি বেশ পড়াশোনা করছি, এটার জন্য আমার কোনো তাড়া নেই, কবে নাটক করব জানি না, তবে একটি হলেও করতে চাই আমি। আচ্ছা, তো শুরুতেই শুনছিলাম যে চলচ্চিত্রের প্রসঙ্গটা, নাটক লেখা থেকে চলচ্চিত্র লেখা, এই ব্যাপারটা কিভাবে ঘটলো? এই যে বললাম ফিরছে বিরতির পর আমার একটা নাটক ছিল, যেটি এনটিভি যখন অনলাইনে আপলোড করেছিল, সেখানেও কিন্তু লাখ লাখ ভিউজ হয়েছিল, এবং তারিন এবং আরিফিন শুভ অভিনয় করেছিলেন। সেই নাটকটি দেখেই আমাকে পরিচালক শাফিউদ্দিন শাফি আমাকে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে প্রস্তাব করেন, মানে একটি চলচ্চিত্র প্রস্তাব করেন। তারপরে সেটি নিয়ে গল্প নিয়ে অনেক পর্যালোচনা, আমি 5টি গল্প দিয়েছিলাম, 5টি রিজেক্ট করেছিলাম। তারপরে একটি গল্প দাঁড় করানো হয়,
এবং সেটিকে আমি নাম দিই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এবং তারপরে তো ফিল্ম লেখা হয়, সেটি পরবর্তীতে সিকুয়েল হয় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। আচ্ছা, তো চলচ্চিত্র লেখার পরে যখন দর্শকদের কাছ থেকে ফিডব্যাকটা পেলেন, কি মনে হলো সেই সময়টা? ফিল্মের ব্যাপার আলাদা, আসলে যে একবার ফিল্ম করবে তার ফিল্মের নেশা পেয়েই যাবে। আপনি যে সংলাপটি লিখছেন সেই সংলাপটি যখন নায়করাজ রাজ্জাক বলছেন, ববিতা বলছেন, সোহেল রানা বলছেন, আনোয়ারা বলছেন, শাকিব খান, জয়া আহসান, দীপ্তি, তারা যখন বলছেন অদ্ভুত ভালো লাগে। এবং আমি আমার সপরিবারে যখন ছবিটি দেখতে গিয়েছিলাম, আমার পরিবার তো কেঁদে কেটে অস্থির, মানে ইমোশনাল একটি মোমেন্ট। এবং সেই ছবিটি যখন দর্শকরা টিকিট কেটে সময় বের করে একটা অন্ধকার ঘরে 3 ঘন্টা দেখে, এটির আবেদন কিন্তু অন্যরকম। এবং চলচ্চিত্রের নেশা কিন্তু একবার পেয়ে বসবে যখন আপনি চলচ্চিত্র কাজ করবেন। চলচ্চিত্রের ভাষাটাও একেবারেই অন্যরকম। তো যখন চলচ্চিত্র লেখেন বা কোনো নাটক লেখেন, তখন কি কাস্টিংটা আগে থেকেই মাথায় ঠিক করে নেন যে কে কে নিলে ভালো হবে বা এই মানুষগুলি আমার চরিত্রের সাথে অনেক বেশি সুইটেবল? না, সবসময় নয়। আমি গল্পের পেছনে ছুটতে চাই। আমি কাস্টিং নিয়ে শুরুতে ভাবি না, তাহলে একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকতে হবে। তারপরে শুরুতে অনেক সময় আমাকে বলা হয় যে এরকম কাস্টিং থাকবে, তখন হয়তো তাদেরকে ভেবে তাদের মতো করে আমি চরিত্র লিখে, যেমন আমার ফিল্মের ক্ষেত্রে আমি জানতাম যে সেখানে শাকিব খান থাকবেন, জয়া আহসান থাকবেন, তো তাদেরকে ভেবেই আমার লিখতে হয়েছে। তো এখন কি ধরনের লেখালেখি করছেন? নাটক বা চলচ্চিত্র কি কাজ করছেন এখন? এখন নাটকই লিখছি বেশি। নাটক, ঈদের জন্য কিছু নাটক লিখেছি এবং আরও কিছু গল্প লিখেছি। আমার যখনই কোনো কিছু মনে হয় আমি মোবাইল ফোনে লিখে রাখি কিংবা কম্পিউটারে টুকে রাখি। এরকম আমি হিসাব করে দেখেছি আমার 115টির মতো গল্প জমা আছে, কিন্তু লিখবার সময় নেই। আমি সেগুলো হয়তো আস্তে আস্তে লিখতে চাই। আচ্ছা, তা একই সাথে তো উপস্থাপনাও করছেন? চেষ্টা করছে। তো সেই জায়গাটা কেমন লাগে? উপস্থাপনা তো এই যে লেখালেখির এই ব্যাপারগুলো থেকে একেবারেই আলাদা, সেটা কতটা উপভোগ করেন? উপস্থাপনা আমি বেশ উপভোগ করি। আমি স্কুলে কলেজে থাকতেও টুকটাক উপস্থাপনা করতাম, তবে মেরিল প্রথম আলো পুরস্কার যে অনুষ্ঠানটি হয় সেটি রেড কার্পেট গত 11 বছর ধরে করছি। সেখান থেকে একটা উৎসাহ থেকেই আমাকে মাছরাঙা টেলিভিশন রাঙা সকাল অনুষ্ঠান হয়, প্রতিদিনের আয়োজন, সেখানে আমিও করি, আমার সাথে আরো কয়েকজন করেন, এবং আমি বেশ উপভোগ করি। কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে যখন সমাজের আলোকিত মানুষদের সামনে আপনি বসেন, আপনি কিন্তু ঋদ্ধ হবেন তাদের জীবনের অভিজ্ঞতা শুনে। আমি বেশ উপভোগ করি। তো একদম শুরুতে আপনি সাংবাদিকতা করতেন, এই সাংবাদিকতা থেকে কি লেখালেখিতে আসা, না লেখালেখি থেকে তারপর সাংবাদিকতায় আসা? লেখালেখি থেকে সাংবাদিকতায় আসা। আমি যেটি বলছিলাম, ছোটবেলা থেকে টুকটাক লেখালেখি করি, কবিতা লেখার চেষ্টা করি, এবং নটরডেম কলেজে যখন পড়তাম সেখানে ঢাকঢোল নামে একটি পত্রিকা হতো, সেটির আমি সম্পাদক ছিলাম। তারপর আমাদের একটি সংগঠন ছিল স্বপ্ন, সেটির আমি কোঅর্ডিনেটর ছিলাম, সেখানে লেখালেখি হতো। এভাবে লেখালেখি করতে করতেই আসলে একটি জাতীয় দৈনিকে আমি যুক্ত হই, এবং সেখানে প্রায় 12 বছরের মতো লেখালেখি করেছি, সাংবাদিকতা করেছি। আচ্ছা, তো সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা আছে? সামনের দিনগুলোর পরিকল্পনা যেটি বলছিলাম যে আমার 115টির মতো গল্প জমা আছে, ফিল্মের এরকম 10-15টা গল্প জমা আছে, সেগুলো লিখতে চাই। একটি হলো ডিরেকশন দিতে চাই, উপস্থাপনা আরো ভালো করে করতে চাই আপনার মতো, এখনো কিছুই পারি না, এবং একটি হলো উপন্যাস লিখতে চাই। উপন্যাস লিখবার কিংবা গল্প বই বের করবার, যেমন এখন অনেকেই বই বের করেন, কিন্তু আমি এখনো যোগ্য মনে করি। এটা আমি জানতে চাচ্ছিলাম যে লেখালেখির ক্ষেত্রে শুধু নাটকই কেন প্রাধান্য পাচ্ছে আপনার কাছে? ছোট গল্প বা উপন্যাস বা কবিতা এই ধরনের বইগুলো আমরা আসলে কেন পাচ্ছি না? এগুলোর পরিকল্পনা আছে আমার। আসলে আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, চাকরি করবার পাশাপাশি আসলে লিখবার সময় হয় না। আমি চাইলেই পারি, তবে আমি পাঠকদের ঠকাতে চাই না। আমি যদি একটি হলেও উপন্যাস কিংবা বই বের করি, সেটি আমি চাই যে সবাই পড়ুক, কিংবা পড়ে বেশিরভাগ মানুষ অন্তত আমাকে অ্যাটলিস্ট ছুঁড়ে ফেলে দেবেন না, অ্যাটলিস্ট বলবেন খারাপ হয়নি। খুব ভালো বলবার দরকার নেই, তবে খুব খারাপ হয়নি যাতে না বলে। আচ্ছা, তো ক্যামেরার সামনে কাজ করছেন একজন উপস্থাপক হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে কাজ করার কি ইচ্ছে আছে? কখনোই না। এই যে বললাম যে একজনকে সব কাজ করতে হবে কেন, অনেকে আমাকে বলেছেন ঠিক, তবে
আমি নিজেকে কখনোই এতটা যোগ্য মনে করি না, উপস্থাপনাই এখনো ভালো মতো পারিনি। আমি 4 বছর ধরে রাঙা সকাল করছি, প্রায় 800 অতিথির সাথে কথা বলেছে, বাহ। তবে এখনো তো কথা বলে শিখিনি, অভিনয় করব কি করে? সবাইকে অভিনয় করতে হবে না। সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর আজকে আমাদের শুভ সন্ধ্যায় এসেছেন, সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। দর্শকদের বলতে চাই, আগামী শুক্রবার রাত 9:05 এনটিভিতে প্রচারিত হবে আমারই লেখা নাটক কিছুই কি নেই বাকি। নাটকটি আমার খুব পছন্দের নাটক, আশা করছি আপনারা উপভোগ করবেন। এনটিভি এবং এই শুভ সন্ধ্যা অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি পিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।